আজকের এপিসোডে নরহত্যা, ব্ল্যাক ম্যাজিক আর কিছু বিভৎসতার বিবরণ রয়েছে। শ্রোতাদের অনুরোধ করছি, আপনারা যদি স্বাচ্ছন্দ্য বোধ না করেন স্বেচ্ছায় আজকের এপিসোডটি স্কিপ করে যেতে পারেন। ঘটনাটা এসেছে মালদা থেকে। প্রেরক নিজের নাম ঠিকানা গোপন রাখতে বলেছেন কিছু সঙ্গত কারণে। তার কাকিমার পরিবারে ঘটেছিল এই বিভৎস অধ্যায়। কি ছিল সেই ভয়াবহ কাহিনী শোনা যাক। সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডের ঘটনায়। ভয়, ঠটকা, একটি ব্যাখ্যাতীত পডকাস্ট। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা ঘটেছিল আমার কাকিমার পরিবারের সাথে। আর এতটাই প্রভাব ফেলেছিল সেই পরিবারে যে অনেক দিন পর্যন্ত ওই পরিবারে মানসিক শান্তি বলে কিছু অবশিষ্ট ছিল না। মানুষের হিংসা, রাগের পরিণাম যে কতটা ক্ষতির পর্যায়ে নিয়ে যেতে পারে একটা সুস্থ শান্ত পরিবারকে, সেই কথাই আজকে বলবো। কাকিমার বাড়ি গ্রামের ভেতরে। কাকিমার পরিবারে 5 জন সদস্য। কাকিমা, তার বর, বিধবা শাশুড়ি আর কাকিমার 2 ছেলে। ঘটনাটার সূত্রপাত যেহেতু কাকিমার ছোট ছেলেটিকে দিয়ে, তাই প্রথমেই 2 ছেলের নাম জানিয়ে রাখি। বড় ছেলের নাম সঞ্জয় আর ছোট ছেলের নাম শৈবাল। শৈবালের যখন 5 বছর বয়স, তখন ওর বাবা অর্থাৎ কাকিমার স্বামী বড় করে ছেলের জন্মদিন পালন করে। গ্রামের প্রতিবেশীদের নেমন্তন্ন করে। খুব হইচই হয় সেদিন। কাকু মানে কাকিমার স্বামী একটা সময় একটা পাটের ব্যবসা শুরু করে এক বন্ধুর সাথে। কিন্তু বন্ধুটা এক সময় ব্যবসাটা ছেড়ে দেয় তার অমনোযোগিতার জন্য আর আলসেমের জন্য। সেই সময়টা কাকা একাই সেই ব্যবসার হাল ধরে এবং কয়েক মাসের মধ্যেই সেই পাটের ব্যবসা ফুলে ফেপে ওঠে। তারপরে সেই খুশিতে কাকা তার ছোট ছেলের ধুমধাম করে জন্মদিন পালন করে। কাকার সেই বন্ধুকেও সে ওই অনুষ্ঠানে নিমন্ত্রণ করে। জন্মদিন কেটে যাওয়ার 2 দিন পরের ঘটনা। ছোট ছেলে অর্থাৎ শৈবালের শরীর হঠাৎ করেই সাংঘাতিকভাবে খারাপ হতে শুরু করে। রক্ত বমি করা, বিছানায় ছটফট করতে থাকে ব্যথায় আর কাতরাতে থাকে। এই অবস্থা দেখে কাকা তাড়াতাড়ি বড় একজন ডাক্তার নিয়ে আসে। ডাক্তারবাবু সব দেখে ওষুধপত্র দেন, কিন্তু একদিন ঠিকঠাক কাটতে না কাটতেই আবার সেই একই অবস্থা। প্রচণ্ড জ্বর, আবার সেই রক্তবমি আর পেটে অমানসিক ব্যথা। শৈবাল ছিল পরিবারে সবার চোখের মণি। তার এরকম অবস্থা দেখে সবাই কান্নাকাটি শুরু করে দেয়। কিছুতেই কিছু হচ্ছিল না। একদিন কাকিমার শাশুড়ি মা সান্ধ্য আহ্নিক সেরে উঠোনে গিয়ে দেখে শৈবাল দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে। উনি ভাবলেন তাহলে শরীরটা একটু ভালো হওয়া, তাই জন্যই হয়তো নাতি উঠে এসেছে। কিন্তু অদ্ভুতভাবে শৈবাল এবার পেছনের দিকে হাঁটতে শুরু করে দেয়, মাথা নিচু করে। এরকম একটা অদ্ভুত দৃশ্য দেখে ঠাকুমা চিৎকার করে ওঠে। চিৎকার শুনে সবাই শৈবালকে ধরাধরি করে দেখে ছেলেটার চোখের মণি দুটো ওপরে উঠে গেছে, মুখ থেকে সাদা গ্যাজলা জাতীয় কিছু বেরোচ্ছে, আর তার গা থর থর করে কাঁপছে। ঘরে নিয়ে এসে বিছানায় শোয়াতেই সে ঘরে উপস্থিত বড় ভাই অর্থাৎ সঞ্জয়ের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে আর নখ দিয়ে গা আঁচড়াতে থাকে। বড় ছেলেও প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেয় ঘটনার আকস্মিকতায়। কোনো মতে শৈবালকে ছাড়িয়ে নিয়ে বিছানায় শোয়ানো হয়, কিন্তু সে কিছুতেই শোবে না। অদ্ভুত মেয়েলি ঘরে গলায় অতটুকু ছেলে তার মাকে রীতিমতো খিস্তি খেউর করতে থাকে। এমন দৃশ্য দেখে কিছু পাড়ার লোক সাথে সাথে দিদাকে বলে যে এটা অলৌকিক একটা ঘটনা, নর্মাল কোনো কেস না। কেউ নিশ্চয়ই কোনো রকম কুকর্ম করেছে বা তাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। তাই সেই আঘাতে গিয়ে পড়েছে বাড়ির সব থেকে ছোট সদস্যের উপর। একজন বয়স্ক মহিলা, উনি এক তান্ত্রিকের খোঁজ দিলেন। সেই তান্ত্রিক পাশের গ্রামে থাকে, কিন্তু উনি সবাইকে সাহায্য করেন না।
যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তার কাছে যায় তাহলে সেটা বুঝতে পেরে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওনার কাছে পরের দিনই কাকিমার পরিবারের সবাই নিয়ে যায় শৈবালকে। শৈবালের ওই অবস্থা তখন আরও খারাপের দিকে। এই কদিনেই ছোট বাচ্চাটা প্রায় দড়ির মতো শুকিয়ে গেছে। আর শুকাবেই না কেন, কোনো খাবার সহ্য হয় না, যা খায় তাই বমি করে ফেলে। তার মধ্যে যোগ হয়েছে ভয়ঙ্কর জ্বর। শৈবালকে দেখেই উনি বলেন ওর যা ক্ষতি হয়েছে তা কতটা উনি সামলাতে পারবেন কিনা জানে না, কিন্তু কে ওর ক্ষতি করার চেষ্টা করেছে তা উনি জানেন। কারণ কিছুদিন আগে সেই এসেছিল তার কাছে কাকিমার পরিবারের সর্বনাশ করতে, কিন্তু তার অভিসন্ধি বুঝতে পেরে উনি ওকে তাড়িয়ে দেয়। কাকিমা এবার জিজ্ঞাসা করে সে কি খুব কাছের কেউ? এরপর উনি যা বললেন তাতে কাকুর মাথায় আকাশ ভেঙে পড়ে। উনি বললেন কাকুর সেই বন্ধু, অর্থাৎ যার সাথে কাকু পাটের ব্যবসাটা শুরু করেছিল, সেই বন্ধুই এসেছিল ওদের সর্বনাশ করতে। কিন্তু সে পুরোটাই উল্টো করে বলে ওই তান্ত্রিককে। বলে কাকু আর সে সেই ব্যবসা শুরু করেছিল ঠিকই, কিন্তু লাভের মুখ দেখার পরেই কাকু সেই বন্ধুকে বিজনেস থেকে সরিয়ে দেয়। এখন তার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ এবং এর জন্য নাকি কাকুই দায়ী, তাই সে তার সর্বনাশ করতে এসেছিল ওই তান্ত্রিকের কাছে। কাকু এরপর আসল সত্যি ঘটনাটা খুলে বলে সেই তান্ত্রিককে, যে আসলে সেই বন্ধুই মাঝপথে ব্যবসাটা ছেড়ে দিয়েছিল আর তাতে কাকুই বিপদে পড়েছিল। কাকুর বাড়ির সবাই এবার কাকুতি মিনতি করতে থাকে যে তাদের এই ছোট ছেলেটিকে এই যাত্রায় বাঁচিয়ে তোলার জন্য। তখন উনি বলেন যে কাকুর বাড়ির চারপাশের মাটি খুঁড়ে দেখতে, যে সেখানে কোনো তাবিজ পোতা আছে কিনা। যথারীতি সবাই বাড়ি এসে মাটি খুঁড়ে দেখে, ঠিক তাই, বাড়ির 4 কোণার মাটিতে 4টে তাবিজ পোতা ছিল। এই ঘটনার পরই শৈবালের শরীর আস্তে আস্তে করে ভালো হতে শুরু করে। কিন্তু ঘটনা কিন্তু এখানেই শেষ হয় না। আগেই বলেছি যে এই ব্যাপারটা গোটা পরিবারকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। বাড়ির বড় ছেলে অর্থাৎ সঞ্জয় কিছুদিন ধরেই ঘুম থেকে উঠে দেখে যে তার সারা গায়ে আঁচড়ের দাগ, যেন ঘুমের মধ্যে কেউ প্রবল আক্রোশে তার সারা গায়ে এলোপাথারি আঁচড় কেটেছে। প্রথমে সে ভাবে তার ভাইয়ের সমস্যাটা আবার বোধহয় ফিরে এসেছে, কিন্তু না, তার ভাই এখন যথেষ্ট স্বাভাবিক। একদিন রাত্রে হঠাৎই তার ঘুম ভেঙে যায়। দেখে তার বুকের ওপর একটা ছায়ামূর্তি বসে তার গলা টিপে আছে, আর সেই ছায়ামূর্তিটা আর কেউ না, তার মা। আতঙ্কে সে কাঠ হয়ে যায়। কোনো রকমে গোঙাতে গোঙাতে সে হাতটা গলার কাছ থেকে ছাড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে, বাড়ির লোককে ডাকতে থাকে। ঠাকুমা, বাবা, শৈবাল সেই চিৎকারে ঘরের ভিতরে এসে দেখে এই অবস্থা। কাকিমা এদিকে একটা ঘোরের মধ্যে মেঝের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুলছে আর ঘাড় বেঁকিয়ে অপ্রাকৃতভাবে হাসছে। এরপর কাকিমাকে আলাদা করে শুতে দেওয়া হয়, বাচ্চাদের সাথে আর রাখা হয় না। কিন্তু কি অদ্ভুত, দিনের বেলা কাকিমা যেন আবার সেই স্বাভাবিক মানুষটি, কিন্তু রাত্রি হলেই কাকিমার পাগলামি শুরু হয়ে যেত। কাকিমার বংশে কিন্তু মানসিক রোগের কোনো ইতিহাস ছিল না। এবার কাকিমার পরিবার আবার সেই তান্ত্রিকের কাছে যায়, কিন্তু সেখানে গিয়েই তারা একসাথে হতাশ এবং অবাক হয়ে যায়। শোনা যায় সেই তান্ত্রিকের মৃত্যু হয়েছে। আগেরবার শৈবালের ঘটনার পরেই এই ব্যাপারটা হয়েছে। তান্ত্রিক রাস্তা পার হচ্ছিল, হঠাৎ একটা লরি এসে যেন গতি হারিয়ে সেই তান্ত্রিকের দিকে ছুটে যায় এবং তাকে রাস্তার সাথে একেবারে পিষে দিয়ে যায়। কাকুর গায়ে আরও কাঁটা দিয়ে উঠল যখন শুনল সেই তান্ত্রিক তাদের বাড়ির দিকেই সেদিন আসছিলেন কিছু একটা বলতে। অসহায়ের মতো সবাই বাড়িতে ফিরে আসে। নিরুপায় হয়ে কাকু ছুটে যায় তার সেই বন্ধুর বাড়ি। ঠিক করে হাতে পায়ে ধরে এর থেকে পরিত্রাণ চাইবে, কিন্তু এখানে আরও আশ্চর্য হওয়ার পালা। বন্ধুর বাড়ি গিয়ে শোনা যায় বন্ধুও বাড়ি নেই, বেশ কিছুদিন হলো বাড়ির বাইরে গেছে। হাজার প্রশ্ন আর সংশয় নিয়ে অদ্ভুত এক পরিবেশ বিরাজ করছিল কাকুর বাড়ি। ঈশ্বর ডাক্তার কেউই কিছু করতে পারছিলেন না। এমনকি এর মধ্যে কাকুর অত রমরমা ব্যবসাও খারাপের দিকে যেতে বসেছিল। ছোট্ট শৈবাল মায়ের এই অবস্থা দেখে বেশিরভাগ সময়টাই তখন ঠাকুমার কাছেই কাটাত।
একদিনকার ঘটনা, যা ওদের মানসিক শক্তিকে আরও কিছুটা ধ্বংস করে দেয়। ছোট্ট শৈবাল একদিন স্নান করতে বাথরুমে ঢুকতে যায়, আর তখনই এক ভয়াবহ দৃশ্য দেখে সে অজ্ঞান হয়ে যায়। কাকিমাদের বাড়ির বাথরুমে ঢুকতেই একটা কুয়ো পড়ত। বাথরুমটা বাড়ি থেকে একটুখানি তফাতে। বাথরুমের দিকে যেতেই শৈবাল দেখতে পায় ওর মা অর্থাৎ কাকিমা কুয়োর কাছে দাঁড়িয়ে, আর কুয়োর দিকে ঝুঁকে কি একটা যেন দেখছে। দিনের বেলা কাকিমা সম্পূর্ণ স্বাভাবিক থাকত, তাই শৈবাল কোনো সন্দেহ করে না, শুধু জিজ্ঞাসা করে, মা কুয়োতে কি দেখছ? ওর মা হাত নেড়ে চুপি চুপি তার দিকে ওকে আসতে বলে। শৈবাল কাছে আসতে বলে, দেখ, সব সমস্যার সমাধান আমি করে ফেলেছি, কুয়োর নিচে তাকিয়ে দেখ। শৈবাল কাঁপতে কাঁপতে নিচে তাকিয়ে দেখে কুয়োর একেবারে নিচে ওদের ঠাকুমা ঘাড় ভেঙে পড়ে আছে, একটা হাত ওপরের দিকে ওঠানো, বোঝাই যাচ্ছে সে আর বেঁচে নেই। এই নারকীয় দৃশ্য দেখে ওখানেই শৈবাল অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সারাদিন কি করে বাচ্চা দুটো ওই বাড়িতে মানসিক রোগগ্রস্ত ওই মায়ের সাথে থাকতো তা আমি এখানে বিশ্লেষণ করতে পারবো না। আমি যখন কাকিমাকে দেখতে গিয়েছিলাম, সে তখন সম্পূর্ণ অস্বাভাবিক একটা মানুষ। আমাকে চিনতে পারল না। একা একা খাটের ওপর বসে দোল খাচ্ছে, আর মাঝে মধ্যে একা একাই হাসছে, কখনো কাঁদছে। কাকিমার ঘরের মেঝেতে এঁটো থালা বাসন পড়ে আছে, মাছের কাটা, খাবারের উচ্ছিষ্ট। সারা বাড়িতে অসহ্য একটা পরিবেশ। আমি সেদিন বেশিক্ষণ ওই বাড়িতে থাকতে পারিনি, চলে এসেছিলাম। তারপরের ঘটনা পরে শুনেছিলাম। এখন ওই পরিবার পুরোটা ঠিকঠাক না হলেও অনেকটা শান্তির মধ্যে দিন কাটাচ্ছে। ঠাকুমা মারা যাওয়ার পর কাকু প্রচণ্ড ভেঙে পড়ে। বারবার সে নিজেকে দোষারোপ দিতে থাকে যে আজকে হয়তো তার জন্যই বাড়ির এই অবস্থা হয়েছে। ওই বন্ধু হয়তো হিংসার বশবর্তী হয়েই আজকে এই কাণ্ড করেছে। মানুষ চিনতে ভুল করেছে কাকা, আর তাই জন্যই আজকে এই তার পরিণাম। কাকু এই ঘটনার পর বাড়িতে অনেকটা করে সময় দিতে থাকে যাতে বাচ্চাগুলো কষ্ট না পায়। স্কুলের সঞ্জয় আর শৈবালকে রীতিমতো এই সমস্ত প্রসঙ্গ নিয়ে সবাই জিজ্ঞাসা করে উত্ত্যক্ত করতে থাকে যে কি হয়েছে বা কি হচ্ছে। দুটো বাচ্চাও আস্তে আস্তে এই ঘটনার তাপে মনমরা হয়ে যেতে শুরু করে। সব থেকে খারাপ ব্যাপার, যখন তাদের মাকে নিয়ে, মায়ের মানসিক অসুস্থতা নিয়ে কথা শুনতে হতো, তখন আরও কষ্ট হতো। কিন্তু কাকিমার অবস্থা আসলে কিছুতেই ভালো হচ্ছিল না। উল্টে দিন দিন আরও অবনতির দিকে যেতে থাকে। ঘরের কাজ করে না, সারাদিন বিড়বিড় করে ভুলভাল বকে। এইরকম অবস্থা। কাকু একদিন খুব মন খারাপ করে এক দোকানে বসে আছেন। তখন দোকানি তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। কাকু আর থাকতে পারে না, কাঁদতে কাঁদতে সব খুলে বলে তাকে, প্রথম থেকে সব কিছুই। সব শুনে সেই দোকানি কাকুকে একজনের কথা বলে। তার কথা মতো কাকু সেই মানুষটির কাছে যায়। মানুষটি কিন্তু তান্ত্রিক নন, বরং খুবই সাধারণ তার বেশভূষা, খুবই সাধারণ একটি মানুষ দেখতে লাগলো তাকে। তবে তার নাকি কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে। সে সমস্ত শুনে বলে, আসলে আগের যে তান্ত্রিক তাদের বলেছিল যে বাড়ির চারপাশে তাবিজ পোতা, সে তখন সম্পূর্ণ সত্যিটা জানত না। যতটুকুনি অনুমান করেছিল ততটাই করতে পেরেছিল। কিন্তু তারপর যখন সবটুকু আঁচ করতে পারে যে এখনও কাকুদের বিপদ কাটেনি, কারণ কাকুর সেই বন্ধু সেই তান্ত্রিকের কাছে সুবিধা করতে না পেরে আরও নিম্নমানের এবং শক্তিশালী কোনো তান্ত্রিকের কাছে কার্যসিদ্ধি করতে গেছে আসলে, এবং বিপদ এখনও কাটেনি, বরং আরও ভয়ানক ভবিষ্যৎ ঘনিয়ে আসছে ওই বাড়ির দিকে। সেই কথাই সে জানাতে বেরোয় সেদিন কাকুদের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু সে ভয়ানক অপশক্তির প্রভাবে একটা লরি গতি হারিয়ে সেদিন তাকে ধাক্কা মারে এবং পিষে ফেলে এগিয়ে দেয় মৃত্যুর দিকে। সে লোকটি বলে যে তিনি কাকুদের বাড়ি আসবেন এবং তার যতটুকুনি ক্ষমতা, যতখানি সাধ্য, ততটা দিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। উনি কাকুদের বাড়ি আসেন এবং উঠোন সব কিছু ঘুরে কিসের যেন গন্ধ শুকতে থাকেন। বাথরুমে অনেক দিনের পুরনো কিছু ড্রামে জল জমানো ছিল। উনি তার মধ্যে একটা কালো ড্রাম বের করে জলটা ঢালতে বললেন। ড্রাম উল্টে ঢালতেই কি অদ্ভুত, জলের বদলে বেরিয়ে এলো লাল রক্তের স্রোত।
এবং সেই রক্তের স্রোতের মধ্যেই দেখা গেল ভাসমান কিসের নাড়ি ভুড়ি আর মুরগির পালক, আর তীব্র বোটকা গন্ধে উপস্থিত সবাই নাকে হাত চাপা দিল। অনেকে ওখানেই ওই দৃশ্য দেখে বমি করে দিল। এর মধ্যেই ওখানে মানসিকভাবে অসুস্থ কাকিমা এসে হাজির। সেই দৃশ্য দেখেও খিলখিল করে হাসছে আর সবাইকে রীতিমতো গালাগাল দিচ্ছে। ওই ভদ্রলোক কাকিমাকে একটা আলাদা ঘরে নিয়ে বসাতে বললেন। তারপর উনি সেই ঘরে ঢুকলেন। ঘরে কাকিমার সাথে উনি কি কথা বললেন বোঝা গেল না, বা কি করলেন বোঝা গেল না। প্রথমে কিছু অশ্রাব্য গালিগালাজ, তারপর কিছু কথাবার্তার পর কাকিমার হাউমাউ করে কান্নার শব্দ ভেসে এলো সেই ঘর থেকে, যেন বুক ফাটা কান্নার আওয়াজ। উনি বেরিয়ে এসে বললেন যে ভয় কেটে গেছে এবং বাড়ির বাচ্চাদের সেই মায়ের কাছে, অর্থাৎ কাকিমার কাছে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে বললেন। বাচ্চারা মায়ের কাছে যেতেই কাকিমা ওদের দু হাতে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করতে লাগলেন। ওই ভদ্রলোক তখন সবাইকে নিয়ে গেলেন বাড়ির পিছনের বাগানের দিকে। বাগানের মাটিতে পাওয়া গেল একটা পুটলিতে কালো চুলের গোছা, একটা কাগজে দুর্বোধ্য কিছু লেখা, আর কিছু অচেনা জিনিস। একটা রং বেরঙের পুঁতির মালাও কিন্তু পাওয়া গেল, কিন্তু পুরনো। কুয়োতলার মাটি খুঁড়ে পাওয়া গেল কিছু লাল সুতোর গোছা এবং কিছু কাচের টুকরো, একটা ছোট্ট পুতুলের গায়ে ফোটানো আলপিন। কিন্তু কি করে এগুলো এখানে আসলো বা পাওয়া গেল সেটা কেউই বুঝতে পারল না। এই জিনিসগুলো নিয়ে উনি চলে গেলেন এবং কাউকে ওতে হাত দিতে দিলেন না, আর সবাইকে সতর্ক থাকতে বললেন যে কোনো অজানা ব্যক্তি যেন বাড়ির আশেপাশে না থাকে, বা দেখলেও তাকে তাড়িয়ে দিতে বললেন। কিন্তু এই ঘটনার পরে আর কাকুদের বাড়ির আশেপাশে দেখা যায় না। বরং একটা আশ্চর্যজনক খবর সবার কানে আসে। কাকুর যে বন্ধুটি এই অপকর্ম করেছিল সে কিছুদিন আগে বাড়িতে ফিরে এসেছিল। 2 দিন পরে তাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু মৃত্যুটি বড় ভয়ঙ্কর। কে যেন ঘুমের মধ্যে তার ঘাড় মোটকে দিয়ে গেছে। তার মা এই দৃশ্য দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় ওখানে। এই মৃত্যুর 1 সপ্তাহ বাদে সে বন্ধুটির মার দেহ গ্রামের একটা পুকুরে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখা যায়। তার সমস্ত চামড়ার রং যেন ফ্যাকাশে সাদা রক্তহীন হয়ে রয়েছে। বন্ধুটির পরিবারে আর কেউই ছিল না, সুতরাং বলাই যায় ওই পরিবারটি এই ঘটনার পর পুরো ধ্বংস হয়ে যায়। এরপর কাকুর পরিবারে আর কোনো অশান্তি হয়নি, তবে ছেলে দুটি এখনও আগের অভিজ্ঞতার রেশ কাটিয়ে উঠতে পারেনি। কাকিমাদের গ্রামে কালো জাদুর অনেক ঘটনা রয়েছে। কিছু পরিবার সর্বাংশে শেষ হয়ে গেছে, কিছু পরিবার এখনও ভালো রয়েছে, সমস্যা কাটিয়ে উঠতে পেরেছে। আমি এগুলো কিছুই বিশ্বাস করতাম না এককালে, কিন্তু নিজের চোখে যখন কাকিমার এই অবস্থা দেখলাম তখন বিশ্বাস করতে বাধ্য হয়েছি। জানি কিছু অংশ খুবই ভয়ানক, কিন্তু আমাদের গ্রাম বাংলার এই সত্যি ঘটনাটা এখানে না শেয়ার করে থাকতে পারলাম না। গ্রামে এখনও কিছু কিছু ঘটনা ঘটে যা আপনারা শহরের লোকেরা বিশ্বাস করতে পারবেন না। জমি জমা, বিয়ে নিয়ে দ্বন্দ্ব যে কোন পর্যায়ে যেতে পারে এবং মানুষ এইসব অপবিদ্যার দ্বারা আর একটা মানুষের কীরকম ক্ষতি করতে পারে তা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। যাই হোক, ব্ল্যাক ম্যাজিক বলে যদি সত্যিই কিছু থাকে তাহলে আমার মতে এইসব কাজ না করাই ভালো। কারণ যে করে বা করার চেষ্টা করে উল্টে একদিন না একদিন তারই কখনো ভয়ানক ক্ষতি হয়ে যায়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে দেখেছি। তাই এসব কাজ থেকে মানুষের বিরত থাকাই ভালো। এই ছিল আমার ঘটনাটা শেয়ার করে খুব ভালো লাগলো। আগামী দিনে কাকিমার গ্রামের বাকি কালো জাদুর ঘটনা অবশ্যই শেয়ার করব। ভালো থাকবেন সবাই। ভয়.com-কে অনেক শুভেচ্ছা। ভয়.com একটি ব্যাখ্যাতীত পডকাস্ট। আমাদের ভেতরে আলো ও অন্ধকার দুই রয়েছে। শেষ পর্যন্ত কোনটাকে আমরা বেছে নিই সেটাই আসল, সেটাই বুঝিয়ে দেয় আমরা আসলে কি। হ্যারি পটারে জেকে রাউলিং সিরিয়াস ব্ল্যাক নামক এক চরিত্রের মুখ দিয়ে বলিয়ে নিয়েছিলেন এই সারসত্য।
কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলতেই উঠে আসে উইচক্রাফট, ডাকিনী বিদ্যা কিংবা স্যাটানিজমের মতো শব্দগুলো। কিন্তু বাস্তব দুনিয়ায় কি তার অস্তিত্ব আছে? আজকের ঘটনাটা তো বাস্তব ঘটনাই, অথচ একটু পিছিয়ে দেখলে আমরা দেখতে পাবো যে মধ্যযুগে ইউরোপে প্রাচীনকালে বৌদ্ধতন্ত্রে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব ছিল। যদিও তার অস্তিত্ব আজও থাকে, তাহলে সেক্ষেত্রে আমার একটাই প্রশ্ন, যে এর কি কোনো প্রয়োজন আছে? না, হিংসা, লোভ মানুষকে যে অপবিদ্যার দিকে এগিয়ে নিয়ে যায়, তার ফলাফল কিন্তু কখনো ভালো হয় না। এই বিষয়কেন্দ্রিক কিছু সিনেমা আছে, আমি এই মুহূর্তে 3টে ফিল্ম রেকমেন্ড করতে পারি। একটা হচ্ছে রোজমেরিজ বেবি, সেকেন্ড হচ্ছে দ্য ওয়েলিং, আর আরেকটি হচ্ছে দ্য উইকার ম্যান। অবশ্যই 1973 সালের ভার্সনটি দেখবেন। এবং আপনারা যদি আরও কিছু ফিল্ম রেকমেন্ডেশন চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেক্ষেত্রে আমি আরও কিছু ফিল্ম রেকমেন্ড করতে পারি। তারপর কেমন লাগলো আজকের ঘটনাটা অবশ্যই জানাবেন। গ্রাম বাংলার একটু ভেতরের দিকে গেলে আমরা হয়তো এরকমই কিছু ঘটনা প্রত্যক্ষ করতে পারি। আপনাদের অভিজ্ঞতা ঝুলিতেও যদি এই ধরনের কিছু ভয়ঙ্কর ঘটনা থাকে, ভয়ঙ্কর কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের কোনো ডার্ক রিচুয়াল কেন্দ্রিক ঘটনা থাকে, তাহলে অবশ্যই সেটিও শেয়ার করতে পারেন ভয়.com-এ। বেশ, আমাদের ঘটনা কি করে পাঠাবেন? লিখে পাঠিয়ে দিন আমাদের ইমেল আইডিতে। আমাদের ইমেল আইডি হলো trailofterror0@gmail.com। আমি আবারও রিপিট করছি, trailofterror0@gmail.com। এই মেইল আইডিতে লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা ভয়েস রেকর্ডও করতে পারেন। মেইল আইডি সহ যাবতীয় ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে ইনক্লুড করে দিচ্ছি, আপনারা একবার চেক করে নিন। এই ছিল আজকের এপিসোড। পরের এপিসোডে আবারও কিছু বিভৎস ঘটনা নিয়ে আমি আবার হাজির হব আপনাদের কাছে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। আরেকটি নতুন সংযোজন রহস্যে বাঁচুন। শুভরাত্রি। ভয়.com একটি ব্যাখ্যাতীত পডকাস্ট।